তো চিপ ভয়েসটায় যাওয়ার আগে অনলি ফর 5 মিনিটস আমরা এইটা নিয়ে একটু ডিসকাস করব। এটা হচ্ছে একটা কনভারসেশন। বলেছিলাম যে যেমন আপনি আর আমি দেখেন এই মুহূর্তে প্রায় দীর্ঘ 14-15 মিনিটের একটা কনভারসেশন করলাম, আমি কিছু প্রশ্ন রাখলাম বা কিছু আলোচনা, আপনিও তার প্রেক্ষিতে কিছু কথা বললেন। তো ইংলিশটা শিখতে গেলে সব সময় আমাদের কনভারসেশনের দিকটা বেশি গুরুত্ব দিতে হইবে। কেমন? আপনি মনে করেন ডাক্তার, এই যে আমি একটু পরে ডাক্তারের কাছে যাব, আমার সেখানে সিরিয়াল রয়েছে। তো ডাক্তার যদি সে ডাক্তার আমেরিকা থেকেও দেখলাম একটা ডিগ্রি নিয়ে এসেছে নাক কান গলার উপরে। তো ডাক্তার আমাকে যদি ইংলিশে প্রশ্ন করে হোয়াটস ইউর নেম, হাউ ওল্ড আর ইউ, হোয়াটস দ্য প্রবলেম অফ ইউ, তখন আমাকেও ইংলিশে, যদি আমি ঢাকায় এসে চেন্নাই যাই বা ভেলোর যাই, বেঙ্গালোর যাই, সেখানে ডাক্তাররা হিন্দি অথবা ইংলিশ এটা ছাড়া বুঝে না। খুব কম ডাক্তার আছে বাংলায় কথা বলতে পারে। আমি যদি কখনো আমার সুযোগ হয় আমেরিকা, অস্ট্রেলিয়ায় যাই, কানাডায় যাই, অবশ্যই ইংলিশে, মনে করেন একজন পথচারীর সঙ্গে দেখা হলো। অর্থাৎ মেইন কথা হচ্ছে আমাদেরকে সবসময় কনভারসেশন করে করে ইংরেজিটা, যেমন একটা ক্লাসে বলেছিলাম যে জিটিএম মেথড, অর্থাৎ আগের আমলে আপনাদের সময় গ্রামার ট্রান্সলেশন মেথড, এবং এটা ছিল খুব ভালো একটা মেথড। এখনো কিন্তু এই জিটিএম মেথডের মাধ্যমে আমরা কথা বলতে পারি। কারণ ট্রান্সলেশন, যেমন আপনি বলেছিলেন যে আমি কৃষি সাইড নিয়ে কাজ করতে চাই, তো আমার মনের অভিব্যক্তি তাকে বুঝাতে চাই এবং তাদের কথাগুলো যেন আমি বুঝতে পারি। তো এই যে দেখেন, আপনার মনের কথা বুঝাতে গেলে সবসময় কনভারসেশন। রাস্তায় আমি দোকানে গেলাম, আমি একটা সুপার শপে গিয়েছি বা দোকানে, আমার একটা জামা পছন্দ হয়েছে, আমি তাকে বলবো যে এই জামাটার দাম কত, হোয়াটস দ্য প্রাইস অফ দিস শার্ট, অথবা হাউ মাচ প্রাইস। দোকানদার বলবে ইটস 500 টাকা, ইট উইল কস্ট 500 টাকা। এই যে প্রশ্ন এবং উত্তর, এখানে মিনা এবং রাজুর ভিতরে একটা প্রশ্ন এবং উত্তর। তো সেই ডায়লগটা কি সম্পর্কে? আমরা এট ফার্স্ট উই উইল সি ইন বেঙ্গলি, আমরা বাংলায় দেখবো ডায়লগটির বাংলা অনুবাদ। রাজু বলছে হ্যালো মিনা, কি অবস্থা? এটা প্রথমে দিদি একটু পড়বেন প্লিজ। রাজু এবং মিনার ভিতরে যে একটা কথোপকথন, প্লিজ রিড আউট, রিড অ্যালাউড। জি, হ্যালো মিনা, কি অবস্থা? মিনা: আমি মোটামুটি আছি। সম্প্রতি একটি বিষয় আমাকে খুব কষ্ট দিয়েছে। রাজু: কি ব্যাপার? কি ব্যাপার? মিনা: আমি পরিবেশের কথা ভাবছি, যা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। রাজু: তুমি তুমি ঠিক বলেছো। মিনা: তুমি জানো যে বায়ু ও পানি আমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে সেগুলো উম, গুরুতরভাবে দূষিত হচ্ছে। রাজু: তুমি দেখতে পাচ্ছ যে মিলস এবং কলকারখানাগুলি, মিলস এবং কলকারখানাগুলি তুমি দেখতে পাচ্ছ যে মিলস এবং কলকারখানাগুলি আমাদের মানুষের বর্জ্য এবং জলের যানবাহনগুলি জলকে দূষিত করছে। মিনা: ঠিক তাই। এমনকি লোকেরাও এগুলি করতে কিছুই মনে করে না। হ্যাঁ। রাজু: আহ, অপ্রীতিকর সত্য হলো, আমরা যদি তা থামাতে না পারি, তবে আমাদের অবশ্যই একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। হ্যাঁ। মিনা: জনসংখ্যা বৃদ্ধি, শিল্প ও যানবাহনের সংখ্যা ক্রমশ এর জন্য দায়ী। হ্যাঁ। রাজু: অজ্ঞানতা অজ্ঞানতা, অবহেলা ও স্বার্থপরতাও কম দায়বদ্ধ নয়। হ্যাঁ। না, কিভাবে সমাধান পাবো? রাজু, রাজু, রাজু: আমাদের সবার জন্য উচিত স্বাস্থ্য মন সুস্থ মন সুস্থ শরীরে বাস করে। হুম, আমাদের সবার জানা উচিত সুস্থ মন সুস্থ শরীরে বাস করে। হ্যাঁ। এটা কি হলো? আমাদের জানা। মানে বলছে যে কি, রাজু বলছে যে আমাদের এটা, রাজু বলছে মিনাকে যে আমাদের সবার এটা জানা উচিত যে একটা সুস্থ মন একটা সুস্থ শরীরে বাস করে, অর্থাৎ আ সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি, এটা একটা প্রবাদ বাক্য। এ সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি, অর্থাৎ দেখবেন শরীর যদি সুস্থ থাকে মনও সুস্থ থাকে, আর মন ও, যদি সুস্থ না থাকে শরীর সুস্থ থাকে না। হ্যাঁ, তারপর যদি একটি সুস্থ দেহ, দূষিত জায়গায় বাস করে, তবে মনকেও দূষিত করতে হবে। হ্যাঁ, মিনা: আমি মনে করি যে কঠোর আইন চালু করা উচিত এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত। হ্যাঁ, রাজু: তোমার মতামত ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। মিনা: তোমাকেও ধন্যবাদ।
আচ্ছা, এইবার দেখেন, আমি 1 মিনিট এগুলো পড়ে দেই। এই যে বললাম সুস্থ মন, এইটার ইংলিশ হবে, আমরা অনেক সময় বলে ফেলি যে হেলদি মাইন্ড। হ্যাঁ, এটা হবে না, এটা একটা সাহিত্যের ইংরেজি বা এটা একটা ফ্রেজাল ইংলিশ। ফ্রেজাল নাউন সাউন্ড মাইন্ড। সাউন্ড মানে সুস্থ, আমরা অনেকে মনে করি সাউন্ড মানে হচ্ছে শব্দ। নো, সাউন্ড মাইন্ড হচ্ছে সুস্থ মন। দেখেন রিসেন্টলি মানে সম্প্রতি, রিসেন্টলি মানে সম্প্রতি, যেটা না জানা থাকে এখান থেকে কাইন্ডলি দেখবেন এবং লিখবেন। হ্যাঁ, বলছে রিসেন্টলি সম্প্রতি, ম্যাটার মানে বিষয়, শকিং মানে কষ্টদায়ক, এনভায়রনমেন্ট পরিবেশ, সিরিয়াসলি গুরুত্ব সহকারে, পলিউটেড দূষিত, এলিমেন্টস উপাদান, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কল এবং কারখানাগুলি বা কলকারখানাগুলি, হিউম্যান মানব, ওয়েস্ট মানে নষ্ট, ভেহিকলস যানবাহন, আনপ্লিজেন্ট অপ্রীতিকর, টেরিবল ভয়ানক, সিচুয়েশন পরিস্থিতি, ইনক্রিজিং ক্রমবর্ধমান, ইন্ডাস্ট্রিজ শিল্প, রেসপন্সিবল দায়, আনকনসাসনেস অসচেতনতা, নেগলিজেন্স অবহেলা, সেলফিশনেস স্বাস্থ্যপরতা, সলিউশন সমাধান, সাউন্ড মাইন্ড সুস্থ মন, সাউন্ড বডি সুস্থ শরীর, স্ট্রিক্ট লস কঠোর আইন, ইন্ট্রোডিউসড পরিচয় করিয়ে দেওয়া। ইন্ট্রোডিউসড শব্দের অর্থ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া। দেখেন, আমি বাংলা পড়িয়ে নিলাম, এখান থেকে আমরা শব্দার্থগুলো পড়িয়ে নিলাম। এখন এই যে কনভারসেশন মিনা এবং রাজু, আমি প্র্যাকটিক্যালি বলছি, দেখেন দুইটা কথা বলবো মাত্র। কনভারসেশন করা শিখতে হবে, আরেকটা কথা বলেছিলাম ল্যাঙ্গুয়েজ ড্রিল করা শিখতে হবে। ড্রিল মানে কি? বিভিন্ন ভাবে দেখবেন একটা বিমান যখন ফ্যাক্টরিতে তৈরি হয় সেইটাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে। গতকাল রাতে বিমানের দেখলাম যে আমেরিকাতে ওখানে বোয়িং বা যে ইয়েগুলো তৈরি হয়, বড় বড় ফ্যাক্টরি রয়েছে আপনাদের দেশে, তো এই বিমান তৈরি হওয়ার পরে একটা পরীক্ষা খুব আজব লাগলো। ওই বিমান চালু করে দেয়, দিয়ে ওর ভিতরে একেবারে একটা মানে জীবন্ত পাখি বা মুরগি বা হাঁস এই ধরনের বড় কিছু ওর প্রোপেলার সামনে মানে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, হঠাৎ করে নিক্ষেপ করে। তারপরে দেখলাম সেইটা অপর দিক থেকে কেটে বেরিয়ে যায়। তো এটা কেন করে? বিমান চলন্ত অবস্থা আকাশে যখন থাকে, অনেক সময় পাখির ঝাঁক এসে বা পাখি তার ডানার ভিতরে ঢুকে যায়, তো এই পাখি ঢুকলেও যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য কি কিন্তু এটাকে পরীক্ষা করে। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিল পরীক্ষাটা কেমন? যখন আমরা টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ বা আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ব্যবহার শিখে যাব, তখন কিন্তু আমাদের এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস, এই যে বলেছিলাম, হ্যাঁ, বিভিন্ন ভাবে এই যে বিভিন্ন টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স, এই ড্রিলটা কখন করতে হয়? যখন আপনি জড়তা দূর করতে চাইবেন। এই যে বিমানটা যখন ওকে হয়ে গেল, এটা উঠতে পারবে কিনা, তো ওই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমাদের ঠিক বিমানের মতো। আর এদিকে ডায়লগটাও ঠিক আমাদের ওইভাবে প্র্যাকটিস করতে হবে। কেননা ডায়লগ ছাড়া, মনে করেন আপনি ওই যে ফিল্ডে গিয়েছেন বা কারোর সাথে দেখা হয়েছে কোনো বিষয় নিয়ে, দোকানে গিয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, বা আপনি অন্য কোথাও কারোর সাথে আলাপ করতেছেন, তখন কিন্তু নিজে প্রশ্ন করবেন, সে উত্তর দিবে, সে প্রশ্ন করবে, আপনাকে উত্তর দিতে হবে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ডায়লগ এবং ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস। তো আমি আর অল্প একটু সময় নিব এখানে। বলছে রাজু, হ্যালো মিনা, হোয়াটসঅ্যাপ। এই যে লাইনটা, রাজু বলছে হ্যালো মিনা, হোয়াটসঅ্যাপ, ওহে মিনা, কি সংবাদ বা কি খবর, এই যে বাক্যটা। হ্যাঁ, তাহলে দেখেন হ্যালো মিনা, হোয়াটসঅ্যাপ, বাংলা এখানে কি ছিল? বলছে হ্যালো মিনা, কি অবস্থা, হ্যালো মিনা, কি অবস্থা। এই পরের লাইনটা আমরা বাংলা দেখে দেখে ইংরেজি চেষ্টা করব। মিনা বলছে আমি মোটামুটি আছি, এইটুকের ইংলিশ হচ্ছে আই অ্যাম সো সো। আই অ্যাম সো সো, হ্যাঁ, এটা একটা সাহিত্যের ইংলিশ, আমি মোটামুটি আছি। সম্প্রতি, রিসেন্টলি, একটি বিষয় আমাকে খুব কষ্ট দিয়েছে। রিসেন্টলি আ ম্যাটার বা অন থিং হ্যাজ পেইনড মি ভেরি মাচ। এরা কিভাবে করেছে? আই অ্যাম সো সো, রিসেন্টলি আ ম্যাটার ইজ শকিং মি ভেরি মাচ। এরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করেছে। এখন এখানে একটা কথা রয়েছে, কথাটা কি? বাংলায় রয়েছে, দেখেন আমাকে কষ্ট দিয়েছে, আমি বলেছিলাম ইয়াসি, ইয়াসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, কিন্তু এখানে এরা ইংলিশটা করে ফেলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এই জন্য বলি ল্যাঙ্গুয়েজটাতে, ইংলিশে দেখবেন আমেরিকান যারা, এরা প্রচুর পরিমাণে, আপনারাই দেখেছেন, কন্ট্রাকশন ইউজ করে। এরা অনেক সময় এমন ওই যে ওয়ান্ট কে ওয়ান্না, গন্না, হ্যাভ টু কে হ্যাভটা, গট্টা, হ্যাঁ, এগুলো বলে। আসলে এগুলো বলা ঠিক না, লেখাও ঠিক না, কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ, ওদের মাদার ল্যাঙ্গুয়েজ, ওরা যদি এভাবে বলে আমাদের করার কিচ্ছু নাই। যেমন আমরা আঞ্চলিকতা করে ফেলেছি, নোয়াখালী অঞ্চলে একরকম, সিলেটে একরকম, খুলনায় একরকম। এখন এটা কিন্তু আমাদের স্বাধীনতা। তো এইটা কিন্তু এখানে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলাটা রয়েছে, আপনি ইংলিশে করে দিচ্ছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখানে ওই সেন্সটা কিন্তু প্রায় একই রকম হচ্ছে। কেমন? মিনা বলছে আই অ্যাম সো সো, আমি মোটামুটি আছি। রিসেন্টলি আ ম্যাটার ইজ শকিং মি ভেরি মাচ, একটা বিষয় আমাকে খুব
কষ্ট দিচ্ছে। এখানে যেটা তৈরি করেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দিচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, অর্থাৎ মানে ছয় ছয় একার রয়েছে। আর এখানে বাংলায় ছিল কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এইটা করার সময় বা বলার সময় যে কোনো ভাবে এটা বলা যায়। মানে যে কোনো ভাবে বলতে কি, এখানে তো প্রেজেন্ট পারফেক্ট বড় জোর প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছে, কিন্তু পাস্ট টেন্স এটা নেওয়া যাবে না। অর্থাৎ পাশাপাশি কোনো একটা, যেমন ওই যে বলেছিলেন গত ক্লাসেই দাদা একটা বলেছিল যে আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি বা যাব, এখানে আমি বুঝিয়েছিলাম যে নিয়ার ফিউচার হলে, যেমন যদি বলা হয় আমি সকালে ঢাকায় যাব, মনে করেন রাত 9টার সময় একজনকে বলছি যে আমি আগামীকাল সকাল 9টায় ঢাকায় যাব, বা আমি একটু পরে ঢাকায় যাব, 9টায় বললাম না, এখন মনে করেন 10টা 25 বাজে, আমি বললাম যে আমি 11টায় ঢাকায় যাব। এই 11টা, এই যে সময়টা, এটা আমার হাতের খুবই কাছে, মানে একটু পরেই আমি যাব, এইগুলাকে নিয়ার ফিউচার বলে। এখানে আপনি আই উইল গো টু ঢাকা অ্যাট 11 AM এইটা না বলে আই এম গোয়িং টু ঢাকা অ্যাট 11 AM, অথবা আই এম গোয়িং টু ঢাকা আফটার 30 মিনিটস লেটার, এটাও বলা যায়। আমি 30 মিনিট পর ঢাকায় যাচ্ছি। আর যদি বলেন আমি 30 মিনিট পর ঢাকায় যাব, এটাও রাইট, কিন্তু এই সব ক্ষেত্রে এই টেন্সটাকে একটু পরিবর্তন করা যায়। যেমন দেখবেন কবি সাহিত্যিকরা অনেক কিছু বাংলায় লিখে গেছে, আমি দেখেছি, সেগুলো কিন্তু বাংলা ব্যাকরণগতভাবে ভুল। তারপর ওই যে কবি বলে কথা, রবীন্দ্রনাথ লিখে গেছেন, নজরুল লিখে গেছেন, ওটা কাটার কারো ক্ষমতা নেই। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করব। পরে দেখেন, রাজু বলছে হোয়াটস দ্য ম্যাটার, এইটুকের ইংলিশ কি হবে? বিষয়টা কি? তোমাকে যে বিষয়টা পীড়া দিচ্ছে বা তুমি যে খুব দুঃখ পাচ্ছ, শক মানে কষ্ট পাওয়া, হ্যাঁ। আচ্ছা, আমরা অনেক সময় বলি না, গ্রামে বলে কারেন্টের শর্ট করেছে, নো, এটা উচ্চারণটা হবে শক, শক। হুম। আমরা অনেক সময় বলি, দেখবেন গ্রামে শিক্ষিতরা আমরা অনেক ভুল বলি, কিন্তু বলে যে আসো তো তোমার সাথে একটু হ্যান্ড শেপ করি, হ্যান্ড শেপ না, হ্যান্ড শেক, হ্যান্ডশেক। হ্যাঁ, এই শক থেকে এসেছে শেক, অর্থাৎ ঝাড়া দেওয়া। দেখবেন হাতটা ধরে একটু ঝাড়া দিতে হয়, এগুলোকে বলা হয় হ্যান্ডশেক। হ্যাঁ, আর এটা হচ্ছে শকিং, বলা হয় ছেলেটিকে বিদ্যুতে শক করেছে, শক। আচ্ছা, তো এটা বলছে যে হোয়াটস দ্য ম্যাটার। এরপর মিনা বলছে আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট এনভায়রনমেন্ট হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড। এই দেখেন, হুইচ ইজ বিং পলিউটেড, সিরিয়াসলি বা সিরিয়াসলি ইজ বিং পলিউটেড, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, এই জন্য ইজ বিং, ইজ বিং সিরিয়াসলি পলিউটেড, মারাত্মকভাবে দূষিত হচ্ছে, মারাত্মকভাবে কি হচ্ছে? দূষিত হচ্ছে। তাহলে এই যে বাক্যগুলি, এই বাক্যগুলি বাংলা থেকে, দেখেন এখানে বাংলাটা রয়েছে, এই যে বলছে যে আমি পরিবেশের কথা ভাবছি যা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এই যে মিনা বলছে এই কথাটা যে আমি পরিবেশের কথা ভাবছি মারাত্মকভাবে দূষিত হচ্ছে, তাহলে এইটুকের ইংলিশ আমাকে করা শিখতে হবে। ছোট ছোট ডায়লগ, এই যে শীটটা আমি দিয়ে দিব, এবং প্র্যাকটিসের জন্য আরো 2টা শীট যেখানে বাংলা রয়েছে, ইংরেজিও রয়েছে, তবে বাংলা অংশটা দেখে দেখে আপনারা একটু ইংলিশটা করবেন, কারণ ডায়লগ প্র্যাকটিসটা একেবারে সাথে সাথে কাজ করে। কিছু কিছু মেডিসিন যেমন খেলেই কাজ হয়, সেরকম। তাই এখানে বলছে যে আমি পরিবেশের কথা ভাবছি যা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট এনভায়রনমেন্ট হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড। রাজু বলছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, ইউ আর রাইট। হ্যাঁ, হ্যাঁ, হুইচ, হ্যাঁ, হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড, এই যে পলিউটেড ভি3 রয়েছে, আবার বিং রয়েছে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা প্যাসিভ মুড। যেমন বলেন তো, হ্যাঁ, যেমন বলেন তো আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, এইটার প্যাসিভ কি হবে? এখানে তো সাবজেক্ট রয়েছে, হ্যাঁ, রাইস ইজ বিং ইটেন বাই মি, রাইস ইজ বিং ইটেন বাই মি, আমার দ্বারা। ইয়েস, এনভায়রনমেন্ট জায়গায় শুধু এখানে হুইজ বসে, যে এনভায়রনমেন্ট হুইচ ইজ বিং পলিউটেড, সিরিয়াসলি পলিউটেড। যেমন যদি বলা হয় দে আর মেকিং এ হাউস, তারা একটা বাড়ি তৈরি করতেছে, তাহলে এটা কি হবে? তাদের দ্বারা একটা বাড়ি তৈরি করা হচ্ছে, তাদের দ্বারা একটা বাড়ি তৈরি করা হচ্ছে। আ হাউস, এ হাউস ইজ বিং মেড, বিল্ট অথবা মেড বাই দেম, বাই দেম। এটা বলেন তো কি হবে? উই আর, উই আর প্লেইং ফুটবল, এটা কি হবে? তাহলে ফুটবল ইজ বিং Dead by আস, উই থেকে আসবে আস, থ্যাংক ইউ। তারপর বলেন তো দে আর ক্যাচিং ফিশ, তাহলে কি হবে? uh, eh, the fish is being caught by them. দেম। বলেন তো মিনা ইজ ফ্লাইং এ কাইট, মিনা একটা ঘুড়ি উড়াচ্ছে। Kite is being caught.
এইটা আমাদেরকে জানতে হবে। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। হ্যাঁ, এই V3টা জানতে হবে। আখাইট, আখাইট ইজ বিং ফ্লোন বাই মিনা। বাই মিনা। আখাইট ইজ বিং ফ্লোন বাই মিনা। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় জানবেন, সেটা হচ্ছে কি, সবই লাগবে, তবে আমি উদাহরণ দিয়েছিলাম যে আমাদের যেমন হাত, চোখ, তারপর আমাদের ওটাকে বলে সোল, শরীরের কিছু কিছু অর্গান রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভাষাটা শিখতে গেলেও কিছু কিছু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভিতরে একটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আর এই ভয়েস চেঞ্জ, যাই হোক, এই শীটটা আপনারা পড়বেন, আমি দিচ্ছি। আর এই ভয়েস চেঞ্জটাকে আমাদেরকে খুব বেশি বেশি করে চর্চা করবেন। আমি কয়েকটা বিষয় বলে দেই। যেমন এই যে প্রথম ক্লাসটাতে বলেছিলাম 7টা বিষয় আমাদের পড়তে হবে: টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, মোডাল, আরেকটা বলেছিলাম হচ্ছে কিসের যেন, ভার্ব। হ্যাঁ, আর আরেকটা কি যেন ছিল, এই 7টা আইটেম, সেমি মডাল, মডাল, সেমি মডাল। এই 7টা থেকে 8টা বা বড় জোর 10 থেকে 12টা আইটেম খুব ভালোভাবে জানলে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। আর ফ্লুয়েন্সিটা তখনই আসবে যখন এই বিষয়গুলো আমরা বাক্যে ব্যবহার করা শিখবো। যেমন বললাম যে ভার্বের V3 বা বিং এর ব্যবহার, একটু আগে যেটা দেখালাম, আই অ্যাম ইটিং রাইস, তাহলে এটা কি হবে? রাইস ইজ বিং ইটেন বাই মি। রাইস ইজ বিং ইটেন বাই মি। চিঠিটা পাঠানো হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন সেন্ট। দ্য লেটার হ্যাজ বিন সেন্ট, চিঠিটা পাঠানো হয়েছে। রুমটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে। দ্য রুম ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে, রুমটি গতকাল পরিষ্কার করা হয়েছিল। দেখেন, এগুলা কিন্তু সব মানে এখানে টেন্সের ভিতরে পড়ছে। ফুড ইজ বিং প্রিপেয়ার্ড, খাবার প্রস্তুত করা হচ্ছে। আচ্ছা, এইটাকে কি আমি কোনোভাবে প্যাসিভ করতে পারি? নাম্বার 3, এইটাকে আমাদেরকে একটু প্যাসিভ করা শিখতে হবে। এখানে কি বলা হচ্ছে? খাবারটি প্রস্তুত করা হচ্ছে। খাবারটি প্রস্তুত করা হচ্ছে, এইটাকে প্যাসিভ করতে গেলে একটা সাবজেক্ট আনতে হবে। অর্থাৎ আমি খাবারটি প্রস্তুত করিতেছি, আই অ্যাম প্রিপেয়ারিং দ্য ফুড। আই অ্যাম প্রিপেয়ারিং দ্য ফুড, দেখেন আমি খাবারটি প্রস্তুত করিতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আমি খাবারটি প্রস্তুত করিতেছি। আর এইখানে যদি এই আমি কথাটা বাদ দিয়ে দেই, সাবজেক্টকে বাদ দিয়ে দেই, তখন কি হয়? খাবারটি আমার দ্বারা প্রস্তুত করা হচ্ছে। খাবারটি আমার দ্বারা প্রস্তুত করা হচ্ছে। আর যদি আমার দ্বারা বাদ দিয়ে দেন, তখন হবে খাবারটি প্রস্তুত করা হচ্ছে। পাবনার রূপপুরে একটা বিশাল বড় পারমাণবিক বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হচ্ছে। নিশ্চয়ই নাম শুনেছেন, আওয়ামী লীগের আমলে সব থেকে বড় একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছিল, যে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। যদি বলা হয় পদ্মা সেতু তৈরি করা হচ্ছে, কে তৈরি করছে? আমি কিন্তু এখানে কোনো গোষ্ঠী বা কোনো কমিটি বা কোনো জাতির নাম উল্লেখ করিনি। তাই এই ধরনের জায়গায় আরেকটা কথা মনে রাখবেন, বেশিরভাগ কিন্তু বাই ছাড়া প্যাসিভ করতে হয়। কি ছাড়া করতে হয়? বাই ছাড়া কিন্তু আমরা প্যাসিভ করতে পারি বা করতে হয়। তাহলে এইগুলো 1 নাম্বার থেকে একটু পড়বেন। চিঠিটা পাঠানো হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন সেন্ট। দ্য লেটার হ্যাজ বিন সেন্ট, চিঠিটা পাঠানো হয়েছে। রুমটি পরিষ্কার, দ্য রুম ওয়াজ ক্লিন ইয়েস্টারডে, রুমটি গতকাল পরিষ্কার করা হচ্ছিল। আগে বাংলা বলি। হ্যাঁ, আগে বাংলা বলবেন, তারপর ইংলিশ বলেন, তাহলে এটা বেশি ভালো শোনা যাবে। গতকাল পরিষ্কার করা হয়েছিল, দ্য রুম ওয়াজ ক্লিন ইয়েস্টারডে। খাবারটি প্রস্তুত করা হচ্ছে, দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড। নথিগুলি ম্যানেজার দ্বারা স্বাক্ষরিত হচ্ছিল, দ্য ডকুমেন্ট ওয়ার সাইন্ড বাই দ্য ম্যানেজার। সমস্যা শীঘ্র সমাধান করা হবে, দ্য প্রবলেম উইল বি সলভ সুন। ফোনটি টেকনিশিয়ান দ্বারা মেরামত করা হচ্ছিল, দ্য ফোন ওয়াজ রিপেয়ার্ড বাই দ্য টেকনিশিয়ান। রিপোর্টটি দল দ্বারা রিপোর্টটি দল দ্বারা লেখা হচ্ছে। দল মানে একটা দল, টিম। হ্যাঁ, দ্য রিপোর্ট ইজ বিং, দ্য রিপোর্ট ইজ বিং রিটার্নড বাই দ্য টিম। কারো দ্বারা বন্ধ করা হচ্ছিল, দ্য ডোর ওয়াজ লকড বাই সামওয়ান। মিটিংটি আগামীকাল জন্য নির্ধারিত
হয়েছে। হ্যাঁ, মিটিংটি আগামী আগামীকালের হবে, আগামীকালের জন্য নির্ধারিত হয়েছে। হয়েছে। হ্যাঁ, দ্য মিটিং হ্যাজ বিন শিডিউল হ্যাঁ, বাই ফর টুমরো। হ্যাঁ, প্যাকেজটি সকালবেলায় পৌঁছানো হয়েছিল। ছিল। হয়েছিল। ওয়াজ হুম, ডেলিভার্ড হ্যাঁ, ইন দ্য হুম, নথিগুলো গ্রাহকদের প্রদান করা হচ্ছিল। হ্যাঁ, দ্য ইনফরমেশন ওয়াজ গিভেন টু দ্য কাস্টমার। আচ্ছা, যদি বলা হয় আমি ফুটবল খেলেছিলাম, পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য যদি বলি আই প্লেড ফুটবল, কি হবে বলেন? আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। কিন্তু এটাকে যদি বলা হয় আমার দ্বারা ফুটবল খেলা হয়েছিল, তখন কি হবে? ফুটবল হ্যাঁ, প্লেড। হ্যাঁ, বলো। হ্যাঁ, আচ্ছা, আমি পড়াচ্ছি, একটু পরে ফোন দিছো। এখন এইখানে বিষয়টা হচ্ছে যে কি বলা হচ্ছে, আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। তাহলে ফুটবল ওয়াজ প্লেড বাই মি। মি যদি বলা হয় আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, তখন কি হবে? আই প্লে ফুটবল। হ্যাঁ, ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল ইজ প্লেড বাই মি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে ইজ প্লাস ভার্বের ভি3। যদি বলা হয় আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল, তখন কি হবে? ফুটবল উইল বি প্লেড বাই মি। থ্যাংক ইউ, ফুটবল উইল বি প্লেড বাই মি। যদি বলা হয় আই উইল ইট বিরিয়ানি, তখন কি হবে? আই কুক আই আই উইল ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খাবো, তাহলে বিরিয়ানি উইল বি ইটেন বাই মি। বিরিয়ানি উইল বি ইটেন বাই মি। হ্যাঁ, যদি বলা হয় আই মেড এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, তখন কি হবে? এ হাউস ওয়াজ মেড বাই মি। আই কল্ড ইউ, আমি তোমাকে ডেকেছিলাম, তখন কি হবে? ফর ইউ। হ্যাঁ, ইউ আর কল্ড বাই মি, ইউ আর কল্ড বাই মি। আচ্ছা, ছোট্ট করে যদি বলি আমি তোমাকে ডাকি, আই কল, আমি ডাকি, তখন কি হবে? আই অ্যাম কল্ড। অর্থাৎ এখানে দেখেন ওই নিয়মটা কিন্তু আর খাটবে না যে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভি3। যেমন আই কল, আমি ডাকি, আর আমাকে ডাকা হয়, তখন কি হবে? আই অ্যাম কল্ড, আই অ্যাম কল্ড। যদি বলা হয় আমি লিখি, আই রাইট, তখন কি হবে? আমাকে লেখা হয়, আই অ্যাম রিটেন, আমাকে লেখা হয়। যদি বলা হয় আমি পড়ি, আই রিড, তখন কি হবে? আই রিড, আমি হ্যাঁ, পড়ি, হ্যাঁ, আমাকে পড়তে হয়। হ্যাঁ, আই আই টু অ্যাম টু রিড। রিড। যদি বলা হয় ইউ সেন্ড, তুমি পাঠাও, আর তোমাকে পাঠানো হয় ইউ আর সেন্ট। ইউ আর সেন্ড। যদি বলা হয় আই বট এ কম্পিউটার, আমি একটা কম্পিউটার কিনেছিলাম, তখন হবে একটা কম্পিউটার কেনা হয়েছিল আমার দ্বারা, আ কম্পিউটার ওয়াজ বট বাই মি। বাই মি। আই উইল মেক এ কেক, আমি একটা কেক তৈরি করব, তখন কি হবে? এ কেক উইল বি মেড বাই বাই মি। মি। হ্যাঁ, আচ্ছা, যদি বলা হয় আই উইল ইউজ ফেসবুক, আমি ফেসবুক ব্যবহার করব, তখন কি হবে? দ্য ফেসবুক উইল বি ইউজড বাই মি। দ্য ফেসবুক উইল বি ইউজড বাই মি। দেখেছেন কত সুন্দর। আই উইল ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করব। দ্য রুম উইল বি ক্লিনড বাই মি। আই অ্যাম কুকিং রাইস রাইস ইজ বিং কুকড বাই মি। বাই মি। আই অ্যাম রাইটিং এ বুক, আমি একটা বই লিখছি, এ বুক ইজ বিং। A book is being written by me. আই অ্যাম ড্রাইভিং এ কার, A car is being driven. ড্রিভেন বাই মি। হ্যাঁ, আচ্ছা, যদি বলা হয় আই অ্যাম আই অ্যাম মেকিং এ কাইট, A kite is being made by me. আই হ্যাভ ইটেন রাইস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি ভাত খেয়েছি। Rice has been um, ইটেন। eaten. হ্যাঁ, যদি বলা হয় আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। A car has been um, driven হ্যাঁ, বাই মি। by me. আচ্ছা, এখানেও দেখেন সেইগুলোই দিয়েছে টেন্স থেকে। বার্তাটি গতকাল পাওয়া হয়েছিল, দ্য মেসেজ ওয়াজ রিসিভড ইয়েস্টারডে, খবরটি সবার সাথে শেয়ার করা হয়েছে। দ্য নিউজ হ্যাজ বিন শেয়ারড উইথ এভরিওয়ান,
অ্যাপয়েন্টমেন্টটি নিশ্চিত করা হয়েছে। দ্য অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন কনফার্মড, প্রকল্পটি সময় মতো সম্পন্ন করা হয়েছিল। দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড অন টাইম, নথিগুলি আগামীকাল পর্যবেক্ষণ করা হবে। ফিউচার টেন্স, দ্য ডকুমেন্টস উইল বি রিসিভড টুমরো। তাহলে এইখানে অনেকগুলা রয়েছে যেগুলো পড়তে গেলে অনেক টাইম লাগবে, আপনি এগুলো একটু প্র্যাকটিস মনে করে এগুলো একটু করবেন। হ্যাঁ, এগুলো আমাদেরকে প্র্যাকটিস। ওয়েবসাইটটি নিয়মিত আপডেট করা হচ্ছে। খবরটি সন্ধ্যা 7টার সময় পরিবেশিত হয়েছিল। রুমটি আগে থেকেই বুক করা হয়েছিল। বিভিন্ন টেন্সের সেই ট্রান্সলেশন গুলো আমরা কতটুকু প্যাসিভ পারি, এগুলো প্রথমে আপনি বাংলা বলে ইংরেজিটা বলার চেষ্টা করবেন, না পারলে তখন এই দিকে তাকাবেন। এইভাবে আমাদেরকে প্যাসিভটা দেখবেন ডে বাই ডে আরো বেশি ক্লিয়ার হবে। আমি আরো কয়েকটা বিষয় একটু দেখাতে চাই। তো এখানেও একটা বিষয় দেখেন যেটা আমরা নিজেরা পড়তে পারবো। আমরা কথা বলতে গেলে এখানে 100+, 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস, এই রুলগুলা কিভাবে আমি অ্যারেঞ্জ করেছি গবেষণা করে দেখা গেছে কি, সারাদিন আমরা যে কথাগুলা বলি, একটু আপনারাও চিন্তা করে দেখবেন, বেশি কথা কিন্তু বলার প্রয়োজন পড়ে না, বেশি কথা বলা লাগে না। যেমন আপনার ছেলে সেই স্কুল থেকে এসে তার ক্ষুধা লেগেছে, সে বলছে মাম আর মাদার, আই অ্যাম হাংরি, আই অ্যাম ভেরি টায়ার্ড, প্লিজ গিভ মি সাম ফুড। এইটা কিন্তু আপনার সন্তান আপনাকে বলতেছে। এখন এই কথাটা আজকে সেই স্কুল থেকে বাড়ি ফিরে বলল, আই এম হাংরি, প্লিজ গিভ মি সাম ফুড। আগামীকালও একই কথা বলবে যখন তার ক্ষুধা লাগবে। আপনি যখন রান্না করছেন তখন মনে মনে বলবেন আই এম কুকিং নাও। আবার যখন আগামীকাল ওই টাইমে রান্না চড়াবেন তখন বলবেন আই এম কুকিং নাও। অর্থাৎ দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলতে গেলে আমাদের 1 থেকে 150 স্ট্রাকচার জানলে হয়ে যায়। এবং ভাষা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আমরা কথা বলতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মাত্র 3000 শব্দের ভিতরে সীমাবদ্ধ থাকি। অক্সফোর্ড ডিকশনারিতে অনেক 70 থেকে 80 হাজার শব্দ রয়েছে। এমন এমন শব্দ রয়েছে যা আমরা জীবনে কখনো শুনিও নি, আমাদের কাজেও লাগে না। তো এই বিভিন্ন শব্দের ভিতরে থেকে এই 3000 শব্দ আমাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। অলরেডি ক্লাস শুরুর আগে এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে রেখেছি। একটা শব্দ অ্যাবান্ডন, এটা আমরা জীবনের কোনো না কোনো সময় ব্যবহার করি। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। এর সিনোনিম হবে লিভ অথবা ডেজার্ট। অ্যান্টোনিম হবে রিটেইন অথবা কিপ। একটা এক্সাম্পল দিয়েছি, হি হ্যাড টু অ্যাবান্ডন হিজ প্ল্যান ডিউ টু রেইন, অতিরিক্ত বৃষ্টির কারণে তার পরিকল্পনা তাকে পরিত্যাগ করতে হয়েছিল। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, যেটাকে বলা হচ্ছে ডিজার্ট, লিভ অথবা রিজেক্ট। আমরা অনেক সময় বলি যে আগামীকাল আমি দেশে যেতে চাই কিন্তু আমি অসুস্থ, আমার ফ্লাইটটা আমি রিজেক্ট করেছি, রিজেক্ট করেছি, এরকম শব্দ আমরা ব্যবহার করি। দ্বিতীয় শব্দটা রয়েছে অ্যাবিলিটি। আমরা এটা অনেকবার জীবনে ব্যবহার করেছি। অ্যাবিলিটি মানে যোগ্যতা বা দক্ষতা। এর সিনোনিম দিয়েছি স্কিল অথবা ট্যালেন্ট। অ্যান্টোনিম দিয়েছি ইনঅ্যাবিলিটি, উইকনেস। এক্সাম্পল দিয়েছি শি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ, কি বলছে, দো প্রবলেমস। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। এরপর দিয়েছি অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। এরপর দিয়েছি অ্যাবসেন্ট। এরপর আরেকটা দিয়েছি অ্যাক্টিভ। এরপর দিয়েছি অ্যাকসেপ্ট। এরপর দিয়েছি অ্যাড। এইভাবে এখানে 3000 শব্দের একটা শীট। হ্যাঁ, এইটা আমরা একজনের কাছ থেকে ক্রয় করেছি, আপনিও এটা নিবেন, আমি দিয়ে দিয়েছি অলরেডি। এখান থেকে প্রতিদিন 10টা বা 20টা করে একটু চোখ বুলাবেন। এবং মজার বিষয় হচ্ছে এই যে 3000 ইউজফুল ওয়ার্ডস, এর অধিকাংশ কিন্তু আপনি আমি জানি, দুইটা একটা হয়তো অজানা চোখের সামনে বাঁধতে পারে। রিডিং পড়ার মতো পড়ে যাবেন, দেখবেন এগুলো পারবেন। তো দুইটা কথা বলেছি, একটা হচ্ছে 3000 শব্দ যদি একটু কষ্ট করে মুখস্থ করা যায়, আর এই রুলগুলা যদি জানা যায়। মনে করেন আপনি ওখানে কোনো কৃষি খামার পরিদর্শন করতে গিয়েছেন বা কোনো কৃষকের সাথে কথা বলছেন, এই রুলগুলো আপনাকে জানা লাগবে। যেমন প্রথম রুলটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে কি, সেই সাথে অথবা এটাও বা ওটাও। যেমন মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে একজন ভালো শিক্ষক সেই সাথে ভালো লেখকও বটে। হি ইজ আ গুড টিচার, হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ এ গুড রাইটার। যেমন একজন কৃষকের কাছে গিয়েছেন গ্রাম সাইডে, দেখলেন সে একজন কলেজের প্রফেসর, সেই সঙ্গে একজন কৃষি উদ্যোক্তা। তাহলে এই যে সেই সাথে অথবা এটাও এবং ওটাও, এই ধরনের বাক্য সেই সাথে অথবা
এটাও বা ওটাও। এই ধরনের বাক্য করতে গেলে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে ছাড়া করা যায় না। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। তাহলে এই বাক্যগুলো আমাদেরকে কিভাবে করতে হবে? এই বাক্যগুলো আমরা অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। 6টা বাক্য দিয়েছি, আপনি এখানে আরো 6টা করতে পারবেন। কিভাবে? আমি ভাতও পছন্দ করি, বিরিয়ানিও পছন্দ করি। আমি ঢাকায় থাকতেও ভালোবাসি, খুলনায় থাকতেও ভালোবাসি। এরপর একটা রুল দেখাবো, হাউ অ্যাবাউট। এর অর্থ হচ্ছে কেমন হয়। মনে করেন স্যাটারডে সানডে আপনাদের ছুটি, তো দিদি দাদাকে বলছে যে আজকে আমরা বাইরে খেলে কেমন হয়, আজকে আমরা লস এঞ্জেলস ঘুরতে গেলে কেমন হয়, আজকে আমরা পার্কে গেলে কেমন হয়। এগুলা হচ্ছে হাউ অ্যাবাউট দিয়ে করতে হয়। কম্পিউটার শিখলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়, এখন শীতকাল পড়ছে, ভ্রমণের সিজন। তো আমাকে আমার বোন বলছে কি, দাদা এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। হ্যাঁ, মেয়েটির সাথে দেখা করলে। দেখেন এই স্ট্রাকচার গুলো একটু ডিপলি চিন্তা করে দেখেন, প্রতিদিন আমাদের এগুলো কথা বলার ভিতরে এসে যায়। আমরা হয়তো খেয়াল করিনি, কিন্তু এগুলো কাজে লাগে। ফিল লাইক এর ব্যবহার, হ্যাঁ, ইচ্ছা করছে বা আকাঙ্ক্ষা করছে। ফিল লাইক, আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। হ্যাঁ, আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টেকিং আ কাপ অফ কফি। আমার ইংরেজি শিখতে ইচ্ছা করছে, আই ফিল লাইক লার্নিং ইংলিশ। হ্যাঁ, আমার পাখিদের মতো উড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। অর্থাৎ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ফিল লাইক। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি। আচ্ছা, এরপর একটা ব্যবহার দেখাবো খুব গুরুত্বপূর্ণ, কিপ এর ব্যবহার। কিপ মানে হচ্ছে লেগে থাকো বা করতে থাকো বা যেতে থাকো। কিপ প্লাস ভার্বের পর আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস এনি ভার্ব প্লাস এক্সটেনশন। এগুলো দিদি একটু পড়বেন। লেগে থাকো, তুমি জিতবে। কিপ স্টেইং, কিপ স্টেইং, ইউ উইল, ইউ ইউ উইল উইন, তুমি জিতবে। উইন মানে জেতা। হ্যাঁ, হাসতে থাকো, তুমি সুখী হবে। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। হ্যাপি। হ্যাঁ, তারপরে তুমি যেতে থাকো, আমি পরে আসবো। কিপ গোয়িং, আই উইল কাম লেটার। লেটার, মনে করেন আপনার ছেলে সেই স্কুলে রওনা হচ্ছে, এখন বলছে আম্মু আমাকে স্কুলে এগিয়ে দিয়ে আসো। আপনার বাসা হচ্ছে 10 তলায়, আপনি তাকে বলছেন তুমি নিচে নামতে থাকো, আমি আসছি। কিপ গোয়িং, কিপ গোয়িং, আই অ্যাম কামিং। অথবা যেতে থাকো, আমি পরে আসবো। কিপ গোয়িং, আই উইল কাম লেটার। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। মনে করেন আপনাকে আমি বলছি যে আমরা, সোহাগ স্যার আমি আমেরিকায় যেতে চাই, আমাকে আপনারা বলছেন যে স্যার চেষ্টা করতে থাকেন, আসতে পারবেন। তাহলে কিপ ট্রাইং, you will be able to come in America. Keep trying, you will be able to achieve the target. অর্থাৎ এইখানে আমি 10টি রুল নেক্সট ক্লাসের জন্য পড়া দিয়ে দিচ্ছি, শীটটা দিয়ে দিব। এখান থেকে এই যে রুল 3, রুল 4, রুল 5, 6, 7, এইভাবে 10টা রুল আমাদেরকে পড়তে হবে। একটা রুল রয়েছে খুবই ইম্পর্টেন্ট, ইউজ টু এর ব্যবহার। ইউজড টু, ইউএসইডি, করতাম, যেতাম, খেতাম ইত্যাদি অভ্যস্ততা বোঝাতে ইউজ টু বসে। আমি কানাডায় বাস করতাম, আমি কানাডায় বাস করতাম। আই ইউজ টু লিভ ইন কানাডা, আই ইউজ টু লিভ ইন কানাডা। আমি শাকসবজি পছন্দ করতাম, আই ইউজ টু লাইক ভেজিটেবলস। হ্যাঁ, আমি তাই না? হ্যাঁ, কোনটা বলেন? উড, হ্যাঁ, উড দেওয়া যায়। দেখেন সুন্দর প্রশ্ন করেছেন, মনে রাখবেন আজকে। উডটা বসে হচ্ছে অতীতে, যেমন আমি তাদের বাড়িতে বেড়াতে যেতাম, বছরে এক আধবার যেতেন। বলছেন স্যার আমি যখন বাংলাদেশে থাকতাম, আমি মাঝে মাঝে ঢাকায় ঘুরতে যেতাম, আমি কুয়াকাটায় যেতাম। এটা উড। আই উড গো টু কুয়াকাটা, আই উড গো টু ঢাকা। এখানে কিছুটা উইলের পাস্ট ফর্ম, যেটা মাঝে মাঝে করা হতো, কিন্তু কি বলেছে, অতীতকালে যেতাম নিয়মিত। হ্যাঁ, ওই যে এই যে দেখেন বলছে যে ওই এই যে কোথায়, অতীত অভ্যস্ততা বুঝাতে। অর্থাৎ অতীতকালের নিয়মিত অভ্যাস হলে সেখানে ইউজ টু বসাতে হয়, আর অনিয়মিত হলে আপনি উড দিয়ে সেরে দিতে পারবেন। মাঝে মাঝে হলে হ্যাঁ, আপনি বলছেন আমি যখন দেশে ছিলাম তখন শাকসবজি পছন্দ করতাম, এখন আর করি না। এক্ষেত্রে উড। কিন্তু সরি, এক্ষেত্রে মানে ইউজ টু হবে যখন আপনি বলছেন, যেমন আমি যদি বলি আমি যখন ছোটবেলায় ছিলাম বা ছোট ছিলাম, আমার মা প্রতিদিন আমাকে একটা ডিম সিদ্ধ খেতে দিত। এই যে প্রতিদিন দিত, এক্ষেত্রে ইউজ টু ব্যবহার করতে হবে।
আমি নদীতে গোসল করতাম, এখন আর করি না। অতীতে কোনো একটা সময় অভ্যাস ছিল, সেক্ষেত্রে আপনাকে ইউজ টু ব্যবহার করতে হবে। ইউএসইডি, ইউজড টু ব্যবহার করতে হবে। এখান থেকে এই রুলগুলো একটু কাইন্ডলি পড়বেন। আমি আরেকটা বিষয় দেখাতে চাই আজকে, যেটা আমরা অনেকেই বলি যে স্যার আমি তো ভোকাবুলারিতে দুর্বল, কিভাবে আমি ভোকাবুলারি গঠন করব, তাই না? এটা মনে হয় দেখিয়েছিলাম কি দেখাইনি, আমার মনে আসছে না, তারপর আজকে দেখাই। যেমন দেখেন এখানে বলছে যে ভার্ব গঠনের সহজ কৌশল, বলছে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে। কিসের শেষে? হ্যাঁ। আচ্ছা, এটা এই শীটটা বড়, এটা দেখবেন, আমি অলরেডি এটাও দিয়েছি। নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। যেমন দেখেন ব্ল্যাক মানে হচ্ছে কালো, ব্ল্যাক মানে কি হবে? কালো। আর এই ব্ল্যাকের শেষে ছোট্ট একটা সাফিক্স যোগ করব, প্রিফিক্স এবং সাফিক্স। মনে রাখবেন যেটা শব্দের প্রথমে যোগ হয় সেটাকে বলে প্রিফিক্স, বাংলায় বলে উপসর্গ। যেমন বীর, বীরের আগে আমি প্র যোগ করলাম, প্রবীর। ভাত মানে হচ্ছে খাওয়ার ভাত, এর আগে আমি হা যোগ করলাম, হা ভাত। হা ভাত মানে ভাতের অভাব। নাইন টেনে নাইন টেনে আমরা বাংলা ব্যাকরণ বইতে এগুলো পড়েছিলাম, উপসর্গ অনুসর্গ। ইংরেজিতে সেগুলো হয়ে গেল উপসর্গ ইংরেজি প্রিফিক্স, আর অনুসর্গ ইংরেজি হচ্ছে সাফিক্স। সাফিক্স শব্দের পরে বসে নতুন নতুন শব্দ গঠন করে, আর প্রিফিক্স শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে। ব্ল্যাক মানে হচ্ছে কালো, আর ব্ল্যাকেন মানে হচ্ছে কালো করা। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইটেন মানে হচ্ছে উজ্জ্বল করা। হ্যাঁ। বোর্ড মানে হচ্ছে প্রশস্ত, ব্রড, আর ব্রডেন মানে প্রশস্ত করা। ডার্ক মানে অন্ধকার, ডার্কেন মানে অন্ধকার করা। আপনি যদি 1000 শব্দ নাউন বা অ্যাডজেক্টিভ জানেন, মুহূর্তের ভিতরে 1000কে 2000 ভার্ব করে দেওয়া যায়। এই নাউন বা অ্যাডজেক্টিভের পরে শুধুমাত্র ইএন যোগ করবেন, এটা উচ্চারণ ইন হবে না, হবে এন। এন। হ্যাঁ। যেমন লুজ মানে আলগা, আর লুজেন মানে আলগা করা। আমরা অনেক সময় বলি খাবারটি আলগা করে দাও তো, মাটিটা একটু আছড়ে আলগা করে দাও তো। কুইক মানে দ্রুত, কুইকেন মানে দ্রুত করা। হ্যাঁ। ম্যাড মানে পাগল, ম্যাডেন মানে হচ্ছে রাগাইয়া দেওয়া। রেড মানে লাল, রেডেন মানে হচ্ছে লাল করা। রাইপ মানে পাকা, রাইপেন মানে হচ্ছে পাকানো। এইভাবে আমরা দেখব। এরপর একটা দেখেন, এখন কিন্তু আমরা ভার্বের, সরি নাউন বা অ্যাডজেক্টিভের পরে ইএন যুক্ত করেছি, আর এখন কি বলছে? নাউন বা অ্যাডজেক্টিভের প্রথমে, নাউন বা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করেছিলাম। আর কত সুন্দর সহজ সূত্র, নাউন বা অ্যাডজেক্টিভের প্রথমে ইএন যোগ করে ভার্ব গঠন করব। যেমন দেখেন অ্যাবেল মানে সক্ষম, আর এনাবেল মানে হচ্ছে সক্ষম করা। এন, এটা ইন বলবো না, এন। অ্যাক্ট মানে আইন, এনঅ্যাক্ট মানে আইন করা। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, এইগুলা যদি আপনারা একবার বা দুইবার রিডিং পড়েন, আপনাদের অনেক কাজ হবে। আপনারা মনে মনেই আনন্দ পুলকিত অনুভব করবেন যে স্যার একটা কাজের কাজ করে দিয়েছেন। এইগুলো পড়বেন, আপনার অনেক শব্দ দেখবেন এখানে অধিকাংশ আপনাদের জানা, আমরা জীবনে কোনো না কোনো পর্যায়ে এগুলো পড়েছি, কিন্তু আমাদের কাছে এগুলো মরিচা পড়ে গেছে। নতুন করে আরেকবার একটু পড়বেন, হ্যাঁ। এবং পড়লে আরেকটা অভিজ্ঞতা হবে, এই নাউন বা অ্যাডজেক্টিভ থেকে আপনারা অল্প সময়ে স্বল্প পরিশ্রমে ভার্ব তৈরি করতে পারবেন। সময়ও কম লাগলো, ভার্বও মুখস্থ হয়ে গেল। কাউন্টার মানে বিপরীত, এনকাউন্টার মানে বিরোধিতা করা। আমরা বলি না যে তুমি কেন আমার কথার এনকাউন্টার করছো, বিরোধিতা করছো, এটা হচ্ছে সেই ভার্ব। নাউন অ্যাডজেক্টিভ কিভাবে ট্রান্সফর্ম করা যায়, রূপান্তর করা যায়। আমরা যা কিছু ব্যবহার করছি, এই যে যে আমরা স্বর্ণের অলংকার পড়ি, খনিতে কিন্তু এটা ব্যবহার অনুপযোগী থাকে, এগুলোকে রূপান্তর করতে হয়। শক্তির রূপান্তর ঘটে মাত্র, নিউটনের সূত্র যেটা। তো আমাদের এইগুলো যেমন কাউন্টার মানে আমরা জানি, এটাকে একটু রূপান্তর করে দিলাম এনকাউন্টার। আচ্ছা, যাই হোক, তো এইগুলো থেকে আপনারা প্রচুর, এটা খুব একটা ইম্পর্টেন্ট শিট, এটা সবাইকে ওইভাবে দেওয়া হয় না, কিন্তু আপনাদের অলরেডি পাঠিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা প্রত্যেকদিন 50টা বা 100টা করে পড়বেন, এগুলো কিন্তু পড়তে বেশি টাইম লাগে না। আমি আশা করি সেটা সম্ভব হবে। আচ্ছা, নেক্সট আরেকটা যেসব বিষয় আমি দেখাবো, ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করতে হবে। এখনই আমরা একটু করি। এখানে আমরা একটু পাস্ট টেন্সটা একটু বলি, পাস্ট টেন্স থেকে আমরা শুরু করি আজকে। এই যে আমি ফুটবল, আ- হ্যাঁ, হ্যাঁ, ফুটবল। উই ওয়ার প্লেইং ফুটবল। হুম। হ্যাঁ। ছিলাম না। হ্যাঁ। ফুটবল। হ্যাঁ।
খেলতেছিলাম, হ্যাঁ, ওই ওয়ার উই প্লেইং ফুটবল, হ্যাঁ তারপর ফুটবল খেলতেছিলাম না, ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল, আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম, ওয়ার ওয়ার উই প্লেইং ফুটবল, আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম না, ওয়ার ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল, আমরা কেন ফুটবল খেলতেছিলাম, হোয়াই ওয়ার উই প্লেইং ফুটবল, আমরা কেন ফুটবল খেলতেছিলাম না, হোয়াই ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল, আমরা কখন ফুটবল খেলতেছিলাম, when were we playing football, আমরা কখন ফুটবল খেলতেছিলাম না, why weren't we playing football, আমরা কিভাবে ফুটবল খেলতেছিলাম, how were we playing football, আমরা কিভাবে ফুটবল খেলতেছিলাম না, how weren't we playing football, আমরা কতক্ষণ ধরে ফুটবল খেলতেছিলাম, how long were we playing football, আমরা কতবার ফুটবল খেলতেছিলাম, আহ, আমরা কতবার, how many times were we playing football, হাউ মেনি টাইমস ওয়ার উই প্লে, তবে এখানে হাউ লং মানে কতক্ষণ, আর হাউ অফেন মানে কতবার। হাউ লং মানে হাউ অফেন, হাউ মেনি না দিয়ে এটা বলা যায় হাউ অফেন, আর হচ্ছে হাউ লং। হ্যাঁ, মনে রাখবেন এই দুইটা। যাই হোক, খুবই ভালো হলো। হ্যাঁ, এইখানে দেখেন, হ্যাঁ হাউ অফেন, এখানে দেখেন আমি এই ল্যাঙ্গুয়েজ ড্রিলের এই শীটটা অনেক লম্বা একটা শীট, এখানে টাং টুইস্টারও দিয়েছিলাম, এই টাং টুইস্টারটাও 3টা হোমওয়ার্ক দিলাম। তাহলে ওইটা হচ্ছে ওই যে কি যেন দিয়েছি একটু আগে, দিয়েছি ওই এই যে কয়েকটা রুল দিয়েছি, স্পোকেন রুল, আর এই যে ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব, এটা। আর এই টাং টুইস্টারটা একটু প্র্যাকটিস করবেন, এটা সোহাগ স্যার আগামী ক্লাসে বা এই শুক্রবারের ক্লাসে করাবে। এই যে ফিট আর ফাইফার, ফিকটা ফিক অফ ফিকেল ফেইপার্স, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আর পেইনফুল পিকচার, এটা কিন্তু আপনাদের অ্যাকসেন্টের জন্য ওই দেশে কাজে লাগবে। তো এটাও পড়বেন। আর এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসে এই দেখেন এখানে ভার্ব ফর্মও দিয়েছি, এবং আমি যেটা মূলত চাচ্ছি এই যে নিচের দিকে এখানে ল্যাঙ্গুয়েজ ড্রিল করবেন। এই যে ল্যাঙ্গুয়েজ ড্রিলের অনেকগুলো পার্ট দিয়েছি, এটা দিয়েছি প্যাসিভের ল্যাঙ্গুয়েজ ড্রিল রয়েছে, টেন্সের রয়েছে, তারপরে কন্ডিশনাল সেন্টেন্সের ল্যাঙ্গুয়েজ ড্রিল রয়েছে। বইটি কি পড়া হচ্ছিল, অল দা বুক বিং রেড, গানটি কি গাওয়া হচ্ছিল, অর্থাৎ এইখানে বিভিন্ন ভাবে মানে ড্রিল করতে পারবেন, আপনাকে উল্টিয়ে পাল্টিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় এগুলো ড্রিল করতে হবে। এগুলো করলে কি হবে, আমরা প্রচুর পরিমাণে আমাদের